নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর আজকের আমার বাংলা রাজনীতি অনুষ্ঠানে আমার অতিথি আক্তার আলী। আপনারা ইতিমধ্যে জানেন যে আরজি করের যে ঘটনা, একজন ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ এবং গোটা রাজ্য। এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে আরজি করের যে দুর্নীতি একটা অভিযোগ সামনে এসেছিল, এবং সেই দুর্নীতির দায়ে কিন্তু ইতিমধ্যেই যে প্রাক্তন অধ্যক্ষ, তিনি কিন্তু জামিনে বাইরে রয়েছেন। এবং এই যে আরজি করে যে দুর্নীতির ঘটনাটা, এর এই অভিযোগটা কিন্তু সবচেয়ে প্রথম যিনি সামনে এনেছিলেন, তিনি হচ্ছেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। এই মুহূর্তে আমার সঙ্গে তিনি উপস্থিত রয়েছেন। আপনার কাছে আমার সবচেয়ে প্রথম যেটা জানতে চাওয়া, যে আপনি চাকরি ছেড়েছেন আমরা শুনতে পেলাম, কিন্তু কেন? দেখুন, আমি তো অনেকদিন ধরে দুর্নীতি নিয়ে লড়ছিলাম এবং আরজি করে ঘটনাটা নিয়ে যখন আমি মুখ খুলেছিলাম তারপর থেকেই বিভিন্নভাবে আমাকে টার্গেট করা হয়। স্বাস্থ্য দপ্তর আমার পেছনে পড়েছিল এবং টাইম টু টাইম আমাকে ট্রান্সফার করা হয় এবং আমার সার্ভিস ব্রেক করে দেওয়া হয়। ব্রেক করে দেওয়ার ফলে কি হয়, বেনিফিট যেরকম রিটায়ারমেন্ট বেনিফিট, পেনশন বেনিফিট, এগুলো পাওয়া যায়। তা আমি আমার অনেক চেষ্টা করেছিলাম কি আমার সার্ভিস রেগুলারাইজ হয়ে যায়। টাইম টু টাইম স্বাস্থ্য ভবনে ই ফাইল, আমাদের ই ফাইল পাঠিয়েছিলাম, কিন্তু স্বাস্থ্য ভবনে যে অফিসার আছেন দুজন, সে ফাইলকে ওই 10 থেকে 12 মাস চেপে রেখে দেন, কিন্তু ওটাতে আমার কিছু পায় না। এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে আমি ফাইলটা ইনিশিয়েট করেছিলাম, ওখানকার যে হসপিটাল অথরিটি, উনিও কোঅপারেট করেন। তারপরে আমার ছুটি, আমি যখনই ছুটি নিতাম, আমি আমাদের একটা স্টেশন লিভ করতে হয়, ইয়েল নিতে হয়। 50 কিলোমিটারের দূরে আপনি যদি যান তাহলে একটা স্টেশন লিভিং পারমিশন লাগে। উনি কি করতেন, স্বাস্থ্য ভবনে আমার ফাইল পাঠিয়ে আমার লিভ ক্যান্সেলেশন করিয়ে দিতেন। আমাকে ওখান থেকে বিভিন্ন ভাবে হ্যাকেল করা হয়েছে। আমি অনেক সময় আমার ছেলেকে ভর্তি করবো, আমার প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলবো, অ্যাপ্লাই করছি সেটা, মানে কোনো দিক থেকে কোনো জিনিসেই আমি কপারেশন পাচ্ছি না। আমি এখানে আসার পরে দুটো বই লিখেছি, বই পাবলিশ করাবো, সেটাও পারমিশন আমি পাইনি। আমি এখানে এসে একজন তা ডিওর এইখানে একটু ঘরে আপনাকে বসে, থামাচ্ছি, প্লিজ, কিছু মনে করবেন না। আপনি বলছেন দুটো বই লিখেছেন, বইয়ের মধ্যে কি রয়েছে? একটাতে একটা আমি আরজিকর নিয়ে লিখেছি আর একটা একটা রোমান্টিক নভেল লিখেছিলাম। তো আমাদের নিয়ম আছে কি পাবলিকেশনের জন্য একটা পারমিশন লাগে। তো সেটা স্বাস্থ্য ভবনে আমি ফাইল পাঠিয়েছি পারমিশনের জন্য, আজ অব্দি পারমিশন পাইনি। এখানে এসে আমাকে নানা রকম ভাবে হেকেল, অনেক রকম সমস্যা ফেস করতে হয়েছে। আমারও কোনো সুরাহা হয়নি, সলিউশন হয়নি। তারপরে আমি এখানে এসে দেখলাম কি আমি এখানে একটা ছোট জায়গায় আমি গ্যারেজ হয়ে গেছি। আমার যে প্রিন্সিপাল ছিল যে লড়াইটা করা, দুর্নীতির স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্নীতি, আমি সেই লড়াইটা জারি রাখতে পারছি না, চালাতে পারছি না। তো আমার প্রথম কারণ হচ্ছে চাকরি ছাড়া, কি আমি দুর্নীতি নিয়ে আমি লড়তে চাইছি, বিশেষ করে স্বাস্থ্য ভবনে দুর্নীতি। এই দুর্নীতি শিখর অনেক লম্বা, হয়তো শুধু আপনি আরজি কর দেখেছেন, কিন্তু অন্য যে কোনো কলেজ দেখলে আপনি বুঝতে পারবেন কি শুধু এটা আরজি করে সীমিত না, এটা এই রাজ্যের সমস্ত জায়গায় আছে এবং অনেক বড় লেভেলে আছে। তার ফলে স্টুডেন্টদের, ছাত্রদের ভিক্টিমাইজ হতে হচ্ছে। আমি যে কথাগুলো বলছি না, এটা অন দ্য বেসিস অফ ফ্যাক্ট অ্যান্ড অ্যাভেলেবল রেকর্ড। তার কোনো অবাস্তব কথা আমি বলছি না, যার সঙ্গে বাস্তব ফ্যাক্টের কোনো মিল নেই। আমি নিজেই এই দুর্নীতি লড়াই লড়েছি। আমি টাইম টু টাইম বিভিন্ন দপ্তরে ঘুরেছি, অ্যান্টি কারাপশন থেকে আরম্ভ করে, ভিজিলেন্স কারাপশন থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়। লাস্টে আমি হাইকোর্টে গিয়েছি, ইভেন আমার বয়ান টাইম টু টাইম সিবিআই আর ইডি কে রেকর্ড করিয়েছি। তো আমি আমার নিজের লড়াইটা যখন লড়লাম, আমি দেখলাম শুধু আরজি করে এই দুর্নীতি সীমিত না, এই দুর্নীতি আরো আমাদের স্টেটে এবার, যার ফলে স্টুডেন্টদের উপরে অত্যাচার হচ্ছে, তাদের এই দুর্নীতির শিকার হতে হচ্ছে। আমার কমপ্লেনে যদি ঠিক সময় মতন অ্যাকশন নেওয়া হতো, তাহলে আমার মনে হচ্ছে অভয়া এরকম একটা মানে আনটুয়ার্ড অ্যাক্সিডেন্ট ঘটনা, নারকীয় ঘটনা আরজি করে হতো না। আরজি করের যে ঘটনা, সে ঘটনা তো সিবিআই তদন্ত করছে। হ্যাঁ, করছে, আমি তো সেটা বলিনি, কিন্তু আরজি করে যে ঘটনা হয়েছে বা আপনার আইকিউ সিটিতে হয়েছে, আপনি যদি প্রিভেনশন, আপনি যদি প্রথম থেকে, এবার আরজি করে যে মানে আরজি কর যে কারাপ্টেড, যে একটা খারাপ পরিবেশ চলতো, ছাত্রদের যে টর্চার করা হতো, যেটা নিয়ে আমি মুখ খুলেছিলাম, এগুলো যদি ঠিক সময় মতন ব্যবস্থা নেওয়া হতো,
তাহলে ল অর্ডার স্ট্রিক্ট হতো, ভিজিলেন্স ভালো হতো, তাহলে কি এরকম ঘটনা হতো কি একটা লোক গিয়ে এরকম একটা কাণ্ড ঘটিয়ে চলে গেল, তাকে কেউ নোটিস করলো না। তো এইটাতে তারপরে আমার মনে হলো আমার কাছে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকেও একটা ফোন এসেছিল। ফোন এসেছিল, ইভেন শুধু তাই নয়, আপনি বিশ্বাস করবেন না, আজকে আমার কাছে প্রচুর ফোন এসছে মহিলা যারা হেলথে চাকরি করে। আমি এক একটা উদাহরণ দিয়ে বললে না, মানে হয়তো আমি তো লজ্জিত হচ্ছি, আপনিও লজ্জিত হয়ে যাবেন। আপনি ভাববেন এই রাজ্যে আমি বসবাস করছি আর আমি যেটা বলছি এটা একটা মিথ্যে কথা নয়। আমি নাম বলছি না, তার কারণ আমি কারো আইডেন্টিটি ডিসক্লোজ করতে পারছি না, করাটা উচিত হবে না। একটা মহিলা, তাকে সেই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হ্যারাস করছে, এমন ভাবে তাকে হ্যারাস করছে কি সেটা পরিকল্পনার বাইরে। আমি তার পাশে দাঁড়িয়ে তাকে সমস্ত হেল্প। এবার মুর্শিদাবাদেও আমি দেখলাম ওখানে ওই রকম মানে মহিলাদের উপরে অত্যাচার চলছে, সেটা নিয়ে আমি মুখ খুললাম, আমি অনেক দূর এগোলাম ব্যাপারটা, কিন্তু যারা দোষী ছিল তাদের এগেনস্টে কোনো শাস্তি হলো না। প্রিন্সিপাল তাকে প্রোটেক্ট করলেন, সেই প্রিন্সিপাল আজকের দিনে প্রমোশন পেয়ে স্বাস্থ্য দপ্তরে স্পেশাল সেক্রেটারি পোস্ট। তো এ কারা আমি তো বুঝতে পারছি না। তো আমাকেই লড়তে হবে, আমার সংগ্রাম শুরু করতে হবে এইভাবে। আমার সঙ্গে শুধু ছাত্ররা থাকলেই হবে। আমার আর কোনো, অনেক লোক বলছে পলিটিক্যাল ব্যানার, ঠিক আছে, আমি কিন্তু আমার দুটো রিজনের জন্য, একটা হয় স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি, একটা হয় যে মহিলাদের সিকিউরিটি, বিশেষ করে স্টুডেন্টদের মেডিকেলে। আমি তো মেডিকেলে, যেহেতু আমি মেডিকেল কলেজে চাকরি করেছি। সিবিআই তদন্ত করছে আরজি করে দুর্নীতি নিয়ে, সেখানে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছিলেন, তাকে আবার জামিন দেওয়া হয়েছে। তাহলে সিবিআই কি তাহলে তো প্রমাণ পাচ্ছে না বা তথ্য কিছু পাচ্ছে না? সন্দীপ ঘোষ কি দুর্নীতি কেসে জামিন পেয়েছে না তথ্য প্রমাণ লোপাটে? তথ্য প্রমাণ লোপাট। তো না, আমার সিবিআই আর ওনাদের সংস্থার উপরে পুরো ভরসা আছে। ওনারা এটা কেসটা নিয়েছেন বলে লোক অ্যারেস্ট হয়েছে। নালে উনি তো ন্যাশনাল মেডিকেল কলেজে, ওনাকে তো অ্যাওয়ার্ড পোস্টিং, প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছিল। একদিকে উনি রেজিগনেশন দিচ্ছেন, অন্যদিকে ওনাকে প্রিন্সিপাল করে দেওয়া হলো, তারপরে ওনাকে আবার অফিসার অন স্পেশাল ডিউটি স্বাস্থ্য ভবনে করে দেওয়া হলো, স্টেটে। তো ওনার এগেনস্টে গভর্নমেন্ট যে কোনো অ্যাকশন নিয়েছে, ধরুন আমি একটা লোকের এগেনস্টে টাইম টু টাইম কমপ্লেন করেছি, একটা ইনকোয়ারি তো গভর্নমেন্ট করবে। একটা ইনকোয়ারি অব্দি হয়নি, কি আমিও তো একটা অফিসার, ছোটখাটো হলে ডেপুটি সুপার হলেও তো অফিসার। এবার আমি যখন চেঁচিয়ে চেঁচিয়ে বলছি, লিখিত ভাবে আমি ডকুমেন্ট দিচ্ছি, চিঠি দিচ্ছি, তো সেটা তো অ্যাকশন হবে। তো কোনো অ্যাকশন হয় না। যখন আমি কেস করি তখন কেসের মাধ্যমে, কোর্ট কেসের মাধ্যমে যে অ্যাকশন হয়েছে, কোর্ট কেসের মাধ্যমে যে অ্যাকশন নিয়েছে, সিবিআই নিয়েছে, ইডি নিয়েছে, রাজ্য সরকার কোনো কিছু ব্যবস্থা নেয়নি। আরজি করে ঘটনা হবার পরেও ওনার এগেনস্টে কোনো ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার। আচ্ছা, আপনি চাকরি ছেড়েছেন এবং আপনি বিজেপির একটা সদস্যপদ গ্রহণ করেছেন অনলাইনে জানা যাচ্ছে। সেটা সেটা দেখুন, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যে কোনো অনলাইন তো বসে বসে মেম্বারশিপ নিতেই পারি, না নেওয়ার কিছু নেই। তো আমি মেম্বারশিপ নিয়েছি, সেটা অস্বীকার করার কিছু। এবং আমি দেখছি আপনার হোয়াটসঅ্যাপে যে ডিপিটা, সেখানে আপনি চেঞ্জ করে ভারতীয় জনতা পার্টি লেখা রয়েছে, সিম্বলও রয়েছে। তো আপনি কি মানে সরাসরি, আপনি কি না, সরাসরি? আমি আমি সত্যি কথা যখন স্বীকার করছি, তাহলে আমার তো ভয়ের কিছু নেই, আমি মেম্বার হয়েছি। তা আমি লাগালে, আমি নুকোবো কেন, ওয়াই? আমি তো চুরি করিনি, আমি কোনো ক্রাইম করেছি কি? আমি মেম্বার হয়েছি, সেটা আমার ফান্ডামেন্টাল রাইট। আমি সত্যবাদী লোক, সত্যর রাস্তায় চলি, হাঁটি। ওটা নিয়ে কেউ যদি বাজে কমেন্ট করবে, কেউ ভালো কমেন্ট করবে, কিন্তু কারো কথা বলার থাকলে আমাকে জিজ্ঞেস, যেরকম আপনি জিজ্ঞেস করলেন আমি উত্তর দিলাম, গ্ল্যাডলি উত্তর দিচ্ছি, তাতে আমার কোনো নেই। হ্যাঁ, আমি হয়েছি। আচ্ছা, আপনি শ্রমিক বাবুর সাথে দেখা করেছেন, শ্রমিক ভট্টাচার্য, রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি। হ্যাঁ, আমি আমি আপনি কি বিজেপিতে জয়েন আইএসএফ করছেন ওনাকে যদি বিজয় প্রস্তাব থাকে? বিজয় বিজয় প্রদান করতে গিয়েছিলাম, আমি দেখা করেছি। সেটাও একদম ফ্যাক্ট, সেটাও আমি স্বীকার করছি, দেখা করেছি। এবার ধরুন আমি তো এখান থেকে সার্ভিস থেকে আমি বেরোচ্ছি, তো আমার তো একটা সিকিউরিটি, আমার একটা প্রোটেকশন, অনেক জিনিস নিয়ে আমি ভ্যারিড আছি। ইভেন আমি প্রাইভেট চাকরিও খুঁজছি, যাতে ইমিডিয়েট আমাকে সার্ভাইভ করতে হবে। আমি আমার লড়াইটা চালু করে মানে জারি রাখবো। আমি প্রথমেই ভেবেছি ওমেন সেফটি নিয়ে, আর এটা নিয়ে আমি সব থেকে আগে, যেটা আমাদের রাজ্য মানে সেটা মানে খুবই, মানে আমি যেহেতু হাওড়ার লোক, আমার আপনি কি সঙ্গে তাহলে হাওড়ার বিজেপিতে যোগদান করবেন যদি বিজেপি থেকে আপনাকে প্রস্তাব দেওয়া হয়? হ্যাঁ, আমার সঙ্গে শ্রমিক দা। হ্যাঁ, কি কথা হয়েছে যদি হ্যাঁ, একটু। কি কথা হয়েছে না, আমি ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম।
আমি দেখা করে, সেদিন উনি ব্যস্ত ছিলেন, উনি বললেন কি আজকে একটু ব্যস্ত আছি, আর একদিন আসুন তাহলে কথা হবে। তারপরে আর আমার যাওয়া হয়। পুজোর একটু বেশ বিজয় ফিজয় জানাতে গেছিলাম, তারপরে আর কিছু সেরকম খুব একটা কথা হয়। আপনি কি বিজেপিতে জয়েন করছেন? আপনি বিজেপিতে জয়েন করছেন? আমি মেম্বারশিপ নিয়েছি, সেটা তো আমি স্বীকার করেছি, আমি মেম্বারশিপ নিয়েছি, আমি বললাম। কিন্তু এখন আমার এই দুটো জিনিস আমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট, কি আমি এখান থেকে বেরিয়ে আমি আমার সংগ্রামটা, আমার যুদ্ধটা শুরু করব। তার সঙ্গে আমি কোনো প্রাইভেট বা কর্পোরেট হাসপাতাল আমার সার্ভাইভালের জন্য জয়েন করব। আমি কতগুলো আমার জায়গায় আমি সিভি শেয়ার করেছি, আমি চাকরি থেকে বেরোবার পরেই তো জয়েন করব। তো আমি দেখি কিরকম কি রেসপন্স পাই, আমাকে কিছু একটা কিন্তু করতে হবে। বিজেপি কেন, মানে আপনি বিজেপিতে কেন যান? আপনি অন্য বিজেপিতে কোনো কেন দল জয়েন থেকে? করবেন, অন্য কোনো দল না? দেখুন, টিএমসি তো প্রিন্সিপালি আমার পছন্দ না। এই রাজ্যটাকে তো টিএমসি পুরো দুর্নীতির আসর করে দিয়েছে। এবার আপনি বলুন, এবার তারপরে আহ সিপিআই আর কংগ্রেসের সেরকম এখন ইয়েতে নেই। তো আমি মনে হয় কি এখন অল ইন্ডিয়াতে অনেক স্টেটে বিজেপির শাসন আছে এবং রাজ্যগুলো সাকসেস আছে। আমি যদি গুজরাট বলি, আর কিছু কিছু জিনিস আছে, ওরা একটু জিনিসটাকে আপগ্রেড করতে চায়, মানুষকে বেটার লাইফ দিতে চায়। অনেকগুলো লোক তো বুঝে না কি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেকগুলো স্কিম আছে। এবার স্টেটে ধরুন আমি ইমপ্লিমেন্ট করছি, স্টেটের লোকরা বেনিফিটেড হচ্ছে, কিন্তু তারা জানেই না কি সে টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্টে আসছে। সেন্ট্রাল গভর্নমেন্টে অনেক ক্ষেত্রে 60-40 শেয়ার থাকে। অনেক জায়গায় 75-25 থাকে, 25 স্টেট দেয়, 75 দেয়। তো এই যে অনেকগুলো যে উমেন সিকিউরিটি স্কিম আছে, উমেন এম্পাওয়ারমেন্ট স্কিম আছে, তো আমরা বেনিফিটেড পাচ্ছি জননী সুরক্ষা যোজনা থেকে, প্রধানমন্ত্রী মাতৃ যোজনা থেকে আরম্ভ করে অনেক সেরকম আছে। তো লোক তো জানেই না, জনগণ জানে, আচ্ছা, জনগণ আপনাকে যেটা জানে না। কথা বলি, বিজেপি মানে বিজেপি মানে এ রাজ্যে অনেক সংখ্যালঘুরা মনে রাজ্যে করেন অনেক বিজেপি মানে সংখ্যালঘুরা একটা মনে করেন আতঙ্ক, বিজেপি মানে একটা বিজেপিতে আতঙ্ক, ভরসা করেন না। বিজেপিতে ভরসা সেখানে করেন না। আপনি সেখানে বিজেপিতে যাচ্ছেন, আপনি বিজেপিতে যাচ্ছেন, এই বিষয়টা একটু যদি এই ক্লিয়ার। বিষয়টা একটু ক্লিয়ার। দেখুন, আমি সেটা নিয়ে আমার কাছে খুব একটা প্রাইমারি ব্যাপার না। হয়তো বিজেপি আমাকে টিকিটও দিল না, হয়তো এটা জাস্ট আমি মেম্বার আছি, সে মেম্বার। আমার এটা নয় কি আমাকে একদম গিয়ে বিজেপিতে সবকিছু ছেড়ে জয়েন করতে হবে। আমি আমার এই লড়াইয়ের জন্য বেরোচ্ছি, এবং আমি অলরেডি আমি চাকরি ফাকরি খুঁজছি এবং আশা করছি কিছু একটা পাবো। সেটা মানে পশ্চিমবাংলার টাইম উইল সংখ্যালঘুরা ডিসাইড। মনে করেন যে মনে করেন পশ্চিমবাংলায় যে বিজেপি এটা পশ্চিমবাংলায় আতঙ্ক, বিজেপি মানে এটা বিজেপি মানে আতঙ্ক, একটা আতঙ্ক মানে বিজেপি একটা সংখ্যালঘুদের। আতঙ্ক সেখানে সংখ্যালঘুদের। আপনি সেখানে যখন আপনি আসেন না যে যখন আসেন আহ, না যে না, আপনি একটা এটা কি করে বলছেন দিতেন, এটা এটা আমি কাউন্টার করছি আপনার। আমার তো মনে হয় এখন টিএমসি আতঙ্ক হয়ে গেছে। আপনি বলুন না, সব জায়গাতে দেখছেন এই সিবিআই রেড করছে, ইডি রেড করছে, দুর্নীতি। আজকে আপনি স্পোক্স পারসন আপনার কুনাল ঘোষ আছে, সে যে তিহার জেল ফেল খেটে এসছে। আপনি বলুন, আপনি বলুন না, আমি তো আপনাকে প্রশ্ন করছি। তো কোথায় যায় তো? সুজিত বোসের রেড পড়লো, শওকত মোল্লা থেকে আরম্ভ করে আরাবুল থেকে আরে কটা নাম আপনাকে বলবো, বলুন না। আমি তো মানে বলে বলে সে লিস্ট লিস্ট হয়তো শেষ হয়ে যাবে। চাকরির মধ্যেও চুরি হচ্ছে, যাদের কাছে পয়সা নেই, গরিব ঘরের ছেলে, ফার্মারের ছেলে ধরুন, কবলারের ছেলে, তারা কি করে চাকরি পাবে? তারা তো পয়সা দিতে পারবে না। তা আপনি এই জিনিসটাকে কি প্রমোট করতে চাইছেন? তার মানে টিএমসি কে প্রমোট করা মানে এই দুর্নীতিকে প্রমোট করা। না, আমি বলছি মানে তিনি যখন সভাপতি মানে হলেন তিনি যখন তখন তিনি সভাপতি বললেন হলেন তখন তিনি যে বললেন বাংলায় যে বা বাংলায় সংখ্যালঘুদের বা সঙ্গে বিজেপির কোনো সংখ্যালঘুদের দূরত্ব সঙ্গে নেই, বিজেপির কোনো দূরত্ব একেবারে নেই, শত্রুতা নেই। একেবারে এই শত্রুতা কথাটা নেই। কি আপনাকে এই আকৃষ্ট করে? কথাটা কি আপনাকে আকৃষ্ট করে? না, আপনাকে আমার ঠিক প্রিন্সিপালটা বোঝাতে পারিনি। আমার প্রিন্সিপাল হচ্ছে আমি দুর্নীতি নিয়ে লড়ছিলাম। এবার এই লড়াইটা আমি সত্যি সত্যি লড়েছি, আমি তো আপনাকে থিওরিটিক্যালি বলিনি। এবার আমি কোনো টিএমসি লোকের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাইনি, বা কেউ আমাকে ফোন করে বলল তোমার কোনো অসুবিধা হলে বলবে, বা তোমার পাশে আমি আছি, বা গুড জব, খুব কাজ, ভালো কাজ করেছো। উল্টে আমাকে টার্গেট করে টর্চার করেছে, ঘুরিয়েছে। আমি ফেস করেছি, প্র্যাকটিক্যালি ফেস করেছি। আমার প্রাণ নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতাম। আমি হাইকোর্ট থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় ছুটেছি, ভিজিলেন্স কমিশনের দপ্তর। তখন তো আমাকে ডিপার্টমেন্ট বলেনি কি হ্যাঁ তোমার কমপ্লেন আমরা গ্রহণ করলাম বা আমরা একটা ইনকোয়ারি করলাম। আমার ডিপার্টমেন্ট বলেনি আক্তার তুমি খুব ভালো কাজ করেছো। উল্টে আমাকে ট্রান্সফার করে আমাকে ঘোরাচ্ছে সারা ওয়েস্ট বেঙ্গল। তো আপনি তো এখানে আপনি দেখুন না, আপনি আক্তার আলী, অনেক আক্তার আলী খুঁজে পাবেন কি যারা সঙ্গে টর্চার হয়েছে। আজকেই তো আমাকে একটা স্বাস্থ্য ভবনে একজন মহিলা ফোন করেছিল, তাকে বেআইনি ভাবে বসিয়ে দিয়েছে। তো আমি তো দেখতে পাচ্ছি কি এটা তো লড়াই লড়তেই হবে, তার কারণ এই লোক শিকার হচ্ছে, ভিক্টিমাইজ হচ্ছে।
এবার আপনারা ধরুন, আমি কাউকে বলছি না, আমি সব মিডিয়া রেসপেক্ট করি এবং সমস্ত মিডিয়া টাইম টু টাইম আমাকে সাপোর্ট করেছে যখন আমি আরজি কর দুর্নীতি নিয়ে লড়ছিলাম। কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো বাস্তব বলেছি, যেটা আমি প্র্যাকটিক্যালি ফেস করেছি। হ্যাঁ, তখন অন্য পার্টির লোকগুলো আমাকে ফোনও করেছে, আমি কারো নাম বলছি না, ব্যক্তিগত ফোনও করেছে, কেউ আমাকে হাগও করেছে, কেউ আমাকে হাত করেছে, আমাকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, তোমার কোনো অসুবিধা হলে আমাকে জানিও। আমি যখন মুর্শিদাবাদে গেছিলাম, তা আমি বলছি, এই একটা পার্টি, তার মানে পার্টির মধ্যেই মানে চোর আছে। এবার যারা চুরি করে, তারা কোনোদিন বলে আমরা চুরি করেছি? কোনোদিন বলে? চোর ধরা পড়লে আচ্ছা, এই মুহূর্তে আরজি করের যে রায়টা আপনি জানেন, সঞ্জয় রায় জেলের মধ্যে রয়েছেন, যদিও তিনি জামিনে মুক্ত রয়েছেন, এই রায়টা কি আপনার ঠিকঠাক মনে হচ্ছে? দেখুন, সেটা আলাদা ইস্যু, সেটা তদন্তকারী সংস্থা করছে এবং জামিন দেওয়া রাইট কোর্টের আছে। কোর্ট যদি জামিন দেয় কাউকে, সেখানে আমার বলার কিছু নেই। আমি আমার জাস্টিফিকেশন দিয়ে লড়বো এবং এই কেসটা শেষ হয়নি, ডিসপোজ অফ হয়নি, এই কেসটা এখনো চলছে। মানে অ্যাডভোকেট তরুণ জ্যোতি তিওয়ারি এই কেসটার ডিফেন্স লয়ার, উনি এই কেসটা লড়ছেন আমার তরফ থেকে উনি। তো কিছু আমি কোর্টের যে কোনো আমি ডিসিশন অর্ডারের অলওয়েজ ওয়েলকাম করব। আমি বিদেশের নাগরিক, সিটিজেন, এবং আমার কর্তব্য হচ্ছে আমার যে কাজটা কি তথ্য প্রমাণগুলো, এভিডেন্স গুলো টাইমলি প্রডিউস করা, আমার স্টেটমেন্ট রেকর্ড করা, সেগুলো আমি করিয়েছি। আমাকে যখনই ডাকা হয়েছে আমি গিয়েছি। আমি দিনের পর দিন যখনই আমি সামন পেয়েছি গিয়েছি। আমি সমস্ত সংস্থার কাছে গিয়ে আমি কভার করেছি। আচ্ছা, সঞ্জয় রায়ের সঙ্গে কি আর কোনো অভিযোগ থাকতে পারতেন না? সঞ্জয় রায় একাই অপরাধী। সেটা নিয়েও আমি কিছু বলতে পারবো না, তার কারণ এটা নিয়ে অনেকবার ইনভেস্টিগেশন হয়েছে, ফরেন্সিক থেকে নিয়ে, সিবিআই থেকে নিয়ে, দেশের সব থেকে মানে ইলিট অর্গানাইজেশন, বড় অর্গানাইজেশন এটা তদন্ত করেছে। সেখানে আমার কোনো কিছু কমেন্ট করা, মন্তব্য করা উচিত হবে না। আচ্ছা, আপনার কি মনে হয় যে আরজি করের যে দুর্নীতি, সেই দুর্নীতি আর কোথায় মানে মানে সামনে আসা বাকি আছে? আপনি কোন দুর্নীতির সামনে আনতে চাইছেন, একটু যদি বলেন। একটু অপেক্ষা আপনি করুন না, আমি আনবো আপনার সামনে, একটু ওয়েট করুন। কাউকে যদি আমি কিছু বলি, তা আমার তো তাকে প্রমাণ করতে হবে না। আমি জাস্ট হাওয়ায় বলে দিলাম, আমি তো সেই জন্য বলি যে আমি যা বলি বাস্তব কথা বলি, যা ফ্যাক্ট সেটা বলি, সেটা প্রমাণ করেও দেখাই। সেটা আমি আগেও করেছি, আমি খুব শীঘ্রই আপনি দেখতে পারবেন। আচ্ছা, এই যে আপনি বলছেন যে শুধুমাত্র আরজি করে নয়, সারা পশ্চিমবঙ্গে যে হাসপাতালগুলো রয়েছে সেখানে দুর্নীতি হচ্ছে, তা এই যে দুর্নীতির খবরগুলো আচ্ছা, কি তো আমি তো মুর্শিদাবাদ নিয়ে বাধ্যতা পাচ্ছে বলছিলাম। না? ছাত্র তো নিশ্চয়ই জানছে নাকি? এবার এবার দুর্নীতিগুলো ধরার জন্য তো স্বাস্থ্য ভবনের সেগুলো ক্লিন অফিসার দরকার। স্বাস্থ্য ভবনের মধ্যেও যদি মানে সেই ধরনের অফিসার থাকে, তো সেটা তো কোনোদিন, আপনি দেখুন না, একটা একটা দুর্নীতি ধরা গেছে, সেটা তো ধরুন থ্রেড কালচার একটা চললো, অনেক রকম ইনকোয়ারি হয়েছে, কিছু হয়েছে, দুর্নীতি প্রমাণ হয়েছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় আপনার প্রমাণ হয়েছে, কুচবিহারেও প্রমাণ হয়েছে। কিন্তু একটা দুর্নীতি ধরে কোনো স্বাস্থ্য দপ্তর অ্যাকশন নিয়েছে, আপনি আমাকে এক্সাম্পল দিতে পারবেন? এই স্বাস্থ্য দপ্তর ধরলো, এই অ্যাকশন নিল, তাকে চাকরি থেকে সরিয়ে দিল, তাকে বরখাস্ত করে দিল, তাকে সাসপেন্ড করে দিল। এইরকম আপনার কাছে কোনো এক্সাম্পল আছে? রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি স্বাস্থ্যমন্ত্রী। ফলে এটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরকে আরো অ্যালার্ট হতে হবে, আরো ভালোভাবে রিওরিয়েন্টেশন করতে হবে। কিছু অফিসার যারা কারাপ্টেড অফিসার, তাদের সরাতে হবে। তাদেরকে যদি আপনি চেয়ারে বসিয়ে রেখে দেন, তাদের থেকে কারা বেনিফিটেড পাচ্ছে আই ডোন্ট নো, কিন্তু তাদের কিছু কারাপ্টেড অফিসার আছে, তাদের যদি আমি নাম বলি, আপনি কিছু এক দুজনের কাছে ইডি রেডও করেছে, সিবিআইও রেড করেছে, ইডি রেড করেছে। তা আমার মনে হয় কি এখন সময় চলে এসেছে, এবার মানে না, একটা ক্লিন করতে হবে, আমার স্টেটকে, পশ্চিমবাংলাকে পরিষ্কার করতে হবে। এবার কাউকে না কাউকে তো সামনে আসতেই হবে এই এজিটেশন সংগ্রাম করার জন্য। আমি আছি, আমার সঙ্গে আপনারা থাকবেন, অবশ্যই ছাত্ররা থাকবে, তার কারণ ছাত্ররাই ফোন করে করে আমাকে ইনফরমেশন দিচ্ছে। আচ্ছা, আমি ছাত্ররাই ফোন করে অমুক ডিপার্টমেন্টে এটা হচ্ছে, অমুক ডিপার্টমেন্টে এটা হচ্ছে। ছাত্ররাই আমাকে ফোন করছে, যেহেতু ওরা দেখেছে আমি আরজি কর নিয়ে লড়েছি, সরবরাহ হয়েছিলাম, সেই ছাত্ররাই আমাকে ইনফরমেশন দিচ্ছে। আরজি করের যে জুনিয়র ডাক্তাররা বলুন, বা যে সমস্ত ডাক্তারের মুখগুলো আমরা দেখেছিলাম সামনে সারিতে ছিল আন্দোলনের সময়, তাদের সমর্থন আপনি পাবেন বা কথা হয়েছে তাদের সাথে? হ্যাঁ, আমি কেন, আমি সত্য রাস্তায় হাঁটছি, অবশ্যই পাবো।
অবশ্যই পাবো, এবং তাদের তো ট্রান্সফার করা হয়েছে, বেআইনি ভাবে ট্রান্সফার করা হয়েছে। ট্রান্সফার করাটাই উচিত হয়। তো আপনার কি মনে হয় যে রাজ্যের যে শাসক দলের নেতারা রয়েছে তারা এর সঙ্গে যুক্ত, ওই স্বাস্থ্যের যে দুর্নীতি যেটা আপনি বলছেন তার সাথে যুক্ত? দেখুন, এটা তো অলরেডি প্রমাণ হয়েছে, অনেক জায়গায় অনেক কিছু প্রমাণ হয়েছে। রেগুলার তো আজকে এর বাড়িতে, আজকে এখানে, আজকে ওর অফিসে, আজকে এর ধাবা, রেগুলার ড্রাইভ তো চলছে। রেগুলার ড্রাইভ চলছে, তো এক্সপোজও হচ্ছে, এমন নয় কি কিছু পাচ্ছে না, ক্যাশ পাচ্ছে তো। তো আপনি যদি বিজেপিতে জয়েন করেন, আপনি সদস্য হয়েছেন এখন, তারপর পলিটিক্যাল প্রেশার আসবে না শাসক দলের থেকে, সেটা আপনি কি করবেন, সামলাবেন কি করে? দেখুন, প্রথম হচ্ছে কি, যেটা একদম ফ্যাক্ট কথা, আমার কাছে বিজেপির তরফ থেকে কোনো অফার নেই। এখনো অব্দি কোনো অফার নেই। আমি নিজে মেম্বারশিপ নিয়েছি এবং আমি নিজেই গেছিলাম। কেন গেছিলাম? দুটো কারণ। প্রথম হচ্ছে, আমি শ্রমিকদার কিছু বক্তব্য আমি টিভিতে, ইউটিউবে আমি শুনেছি, শুনে আমার ভালো লাগলো। আমার ভালো লাগলো। এতদিন তো আমি এটা নিয়ে কোনো মন্তব্য করিনি, সেই জন্য ওনার সঙ্গে দেখা করতে গেছি। আমি ওনাকে নিজের আইডল হিসাবে, এবং উনি ভালো কিছু ভাবছেন, এবং মাইনরিটিদের নিয়ে যে উনি ভাবছেন, এত মানে এটা খুব লার্নেড, যারা বিদ্বান তারাই ভাবে। আমিও তো একজন শিক্ষিত মানুষ, আমি অ্যাডমিনিস্ট্রেটর, আমি একটা হাসপাতালে পুরো, মানে আমার প্রায় অলমোস্ট মানে 3 ডিকেটস, মোর দ্যান 2 ডিকেটস। তো আমি দেখলাম কি, হ্যাঁ, এইরকম লোকের আন্ডারে যদি আমি কাজ করার সুযোগ পাই, তার সঙ্গে যদি আমি কাজ করি, তাহলে আমি নিজেকে, আমার যে প্রিন্সিপাল, যে যার জন্য আমি লড়ছি, তাহলে সেটা হয়তো আমি লড়তে পারবো। আমি টিকিট নাই পাবো, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি ইলেকশনে না দাঁড়ালেও আমার কোনো অসুবিধা নেই। আমি আমার আমার করে খেয়ে নেবো, আমার হসপিটালে এক্সপিরিয়েন্স আছে। আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, আমি অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার হিসাবে অনেকদিন কাজ করেছি। হ্যাঁ, হয়তো একটু কিছু কম মাইনে পাবো, আমি পেনশন পাবো না ওইসব, সেটা তো আমি এটাতেই পেনশন পাবো না সরকারি চাকরি। আমাদের সব বেনিফিট গুলো সন্দীপ ঘোষই শেষ করে দিয়েছিল, আর সুদীপ্ত রায়, ডক্টর সুদীপ্ত রায় মিলে শেষ করে দিয়েছিল। আমি ওনার এগেনস্টেও তো অনেক আওয়াজ তুলেছি, কোনো তো অ্যাকশন হয়নি। ওনাকে তো একবার জিজ্ঞেসও করা হয়নি, স্বাস্থ্য দপ্তর বলুন, স্বাস্থ্যমন্ত্রী বলুন, কোনো কিছু। আলটিমেটলি যা যা হচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইট সব তো চোখে আসছে, প্রকাশ হচ্ছে। আমি অবাস্তব বা মিথ্যে কথা তো কিছু বলছি না। হ্যাঁ, এটা আমি শুনেছি, আমি যদি টিকিট নাও পাই, আই ডোন্ট মাইন্ড। মানুষ তো প্রিন্সিপাল চেঞ্জ হয়ে যায় না, আমি ঠিক আছে পেতে, নাও পেলে আমার তাতে কোনো আপত্তি নেই, অসুবিধা নেই। তার মানে নয় কি আমি কাদার মধ্যে নিজেকে, মানে কাদা মাখিয়ে নেবো, টিএমসি তে গিয়ে জয়েন করে নেব, বা তো আর করবো না আমি। মেম্বার তো মানুষ থাকতেই পারে, টিকিট পেলাম পেলাম না, কিচ্ছু যায় না।